নমস্কার বন্ধুরা, চাকরি জীবনের মেয়াদ শেষ হয়ে এলেই অনেকের মনেই দুশ্চিন্তা শুরু হয়ে যায়। মাস গেলে মাইনের যে টাকাটা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকতো, এইবার থেকে সেটা আসা বন্ধ হয়ে যাবে। তাহলে রিটায়ারমেন্ট পরবর্তী জীবনের প্রতি মাসের যে খরচা, তার সংস্থান কোত্থেকে হবে? তো তার পরিকল্পনা কিন্তু এখন থেকেই চাকরি জীবনেই করে নেওয়া উচিত। এখন প্রতি মাসে অল্প অল্প সঞ্চয় করতে পারলেই আপনি কিন্তু অবসর পরবর্তী জীবনে মাস গেলে 1 লাখ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। কিভাবে সম্ভব, আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। আমার মতে রিটায়ারমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম। এটা কিন্তু গভর্নমেন্ট দ্বারা পরিচালিত পিএফআরডিএ, পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অফ অথরিটি। এরা এনপিএস এর রেগুলেটরি বডি, সুতরাং এইখানেতে সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হবে। এইবার এই এনপিএস থেকে যদি আপনাকে প্রতি মাসে 1 লাখ টাকা পেনশন পেতে হয়, তাহলে প্ল্যানিংটা কিভাবে করতে হবে সেটা আপনাকে বলি। মনে করুন বর্তমানেতে আপনার বয়স 30 বছর, আপনি ইনভেস্ট করবেন আগামী 30 বছর মানে 60 বছর পর্যন্ত। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি মাসে 5,000 টাকা করে এনপিএসেতে জমা করবেন। আর এনপিএসের আপনি ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডটাই নেবেন। প্রতি মাসে 5,000 টাকা করে জমা করবেন এবং সাথে সাথে প্রতি বছর আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মান্থলি, সেটার 5% করে ইনক্রিজ করবেন। মানে যদি এবছর আপনি 5,000 করেন, আগামী বছর 5,000 আর তার সাথে 5% ইনক্রিমেন্ট মানে 250 টাকা, 5,250 টাকা আগামী বছর করবেন। তো এইভাবে 5% হারে ইনক্রিমেন্ট করবেন। তাহলে আমি যদি ধরে নিই যে এনপিএস থেকে 10% রিটার্ন এসেছে, তাহলে টোটাল আপনার কর্পাস কত হবে জানেন? আপনার টোটাল কর্পাস হবে 1,65,94,584 টাকা। সুতরাং বুঝতে পারছেন যে আপনার 30 বছর ধরে অল্প অল্প টাকা জমিয়ে আপনার টোটাল যে ম্যাচুরিটি ভ্যালুটা সেটা বিরাট আসছে, 1,65,00,000 টাকার মতো। এইবার আপনার কাছে দুটো অপশান থাকে। এই যে 1,65,00,000 হলো, এর আপনি 60% লামসাম তুলে নিতে পারেন, বাকি 40% ম্যান্ডেটরিলি আপনাকে পেনশন স্কিম কিনতে হবে, মানে যে স্কিম থেকে পেনশন দেবে। আর যদি আপনি চান যে আমি কোনো লামসাম তুলবো না, তাহলে পুরো টাকাটাই আপনি পেনশন স্কিম কিনে নিতে পারেন। তো প্রথম আমি যদি ধরে নিই যে আপনি 100% টাকা দিয়ে এই পেনশন স্কিম কিনবেন, তাহলে আপনার টোটাল 1,65,00,000 টাকা সেটা দিয়ে পেনশন কেনা হলো। অ্যানুইটি স্কিমেতে আপনি ইনভেস্ট করলেন। এইবার এই অ্যানুইটি স্কিমের ইন্টারেস্ট যদি আমি 6.75% কনসিডার করি, তাহলে আমার প্রজেক্টেড মান্থলি পেনশন আসবে 93,345 টাকা। মানে আমি যেটা বলছিলাম যে 1 লাখ টাকার মতো আপনার মান্থলি পেনশনই আসবে। এইবার যদি এমন হয় যে ওই সময়তে আপনার কিছু লামসাম টাকার দরকার আছে রিটায়ারমেন্ট পরবর্তী সময়তে, তাহলে আপনি 60% পর্যন্ত টাকা তো তুলে নিতে পারছেন। সেক্ষেত্রে কি হবে যে ওই 1,65,00,000 60% সেটা কত আসছে, 99,56,752 টাকা, সেটা আপনি তুলে নিতে পারেন। মানে আপনার রিটায়ারমেন্টের সময় আপনি লামসাম 1 কোটি টাকার কাছাকাছি পেয়ে যাচ্ছেন। বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটা দিয়ে আপনি অ্যানুইটি স্কিম কিনলেন, এবং যদি আপনার অ্যানুইটি থেকে 6.75% এক্ষেত্রে যদি ইন্টারেস্ট দেখি, তাহলে আপনার মান্থলি পেনশন হবে 37,338 টাকা। তার মানে বুঝতে পারছেন সেকেন্ড অপশানে তো আপনার 1 কোটি টাকা লামসাম হলো এবং তার সাথে সাথে 37,338 টাকা মান্থলি পেনশনও পেয়ে গেলেন। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে এনপিএস কিন্তু খুব একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান, কারণ এইখানেতে আমার দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করা হচ্ছে, 30 বছর ধরে সিস্টেমেটিক্যালি আপনি ইনভেস্ট করছেন। এইখানেতে আপনার একটা ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট হচ্ছে। আর সব থেকে বড় কথা, আপনার কিন্তু খুব বেশি টাকা ইনভেস্টও করতে হচ্ছে না। আমি শুরু করছি 5,000 টাকা দিয়ে, মানে আমি ধরুন চাকরি জীবনের শুরুতে যাদের বয়স এখন ধরুন 30 বছর, 5,000 টাকা কি তারা মাসে সেভ করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। তো 5,000 টাকা তারা মাসে সেভ করছেন। এবার প্রতি বছর বছর কত করে বাড়াচ্ছেন? 5% হারে, যেটা খুব আমি কমের দিকে রাখছি, কারণ আমি ধরে নিলাম যদি চাকরিতে তার প্রতি বছর বছর কিছু ইনক্রিমেন্ট হয়, 5% করে বাড়ালেই হবে। সেই জন্য আমি এটাও প্র্যাকটিক্যাল রেখেছি যাতে সেটা কিনা তিনি অ্যাচিভ করতে পারেন। এবার আপনাকে যেটা বলছিলাম যে আপনি যখন এই এনপিএসে ইনভেস্ট করবেন, তখন কিন্তু চয়েস অফ ইনভেস্টমেন্ট থাকে, আপনি কি ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন।
আপনি রিস্ক বেশি নেওয়ার ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন, আবার রিস্ক কম নেওয়ার ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, মডারেট রিস্কও নিতে পারেন। এইবার যদি আপনি ওই অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড নেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ইকুইটির পরিমাণটা বেশি থাকবে, মানে স্টক বা শেয়ারের ইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি থাকবে। আর যদি আপনি কনজারভেটিভ নেন, সেক্ষেত্রে আপনার ইকুইটির পোর্শনটা কম থাকবে। অ্যাগ্রেসিভে 75% ইকুইটিতে ইনভেস্ট হবে, মডারেটেতে 50% ইকুইটিতে ইনভেস্ট হবে, আর কনজারভেটিভে 25% ইকুইটিতে ইনভেস্ট হবে। এইবার আস্তে আস্তে কিন্তু এই পোর্শনটাও কমতে থাকবে, মানে এটা যেহেতু লাইফ সাইকেল ফান্ড, তো যেটা অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড 75% ইকুইটিতে আছে, মানে 60 ইয়ার্সে গিয়েও সেই পরিমাণ থাকবে না। যত আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে, তত কিন্তু ইকুইটির পরিমাণটা বয়সের সাথে সাথে কমবে এবং ডেট প্রোডাক্টের পরিমাণটা বাড়াতে থাকবে। তো মোটামুটি অনেকটা সাইন্টিফিক ওয়েতেই করা আছে যে বয়স কম, রিস্ক নেবার ক্ষমতা বেশি, বয়স বেশি, রিস্ক নেবার ক্ষমতা কম। তো এইভাবে বয়সের সাথে সাথে প্রতিটা লাইফ সাইকেল ফান্ডেতেই ইকুইটির পরিমাণটা কমতে থাকবে এবং ডেটের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এইবার আপনাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে এনপিএস এর যখন আমি ক্যালকুলেশনটা করছিলাম, আমি এক্সপেক্টেড রিটার্ন 10% রেখেছিলাম। দেখুন, এনপিএস এর রিটার্নটা কিন্তু ফিক্সড না, এনপিএস এ ফিক্সড রিটার্ন দেয় না। এনপিএস এতে যে সমস্ত অ্যাসেটগুলোতে ইনভেস্ট হয়, সেরকম অ্যাসেট থেকে যেরকম রিটার্ন আসবে, তো অ্যাভারেজ রিটার্নটা সেরকম আসবে। এনপিএস এতে 4 ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট হয়। অ্যাসেট ক্লাস ই, মানে যেখানে ইকুইটিতে ইনভেস্ট হবে, অ্যাসেট ক্লাস জি, যেখানে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট হবে, অ্যাসেট ক্লাস সি, যেটা কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট, আর অ্যাসেট ক্লাস এ মানে হচ্ছে অল্টারনেটিভ অ্যাসেট। এখানে অ্যাসেট ক্লাস জি, যেটা গভর্নমেন্ট বন্ড, মোটামুটি সেখান থেকে ফিক্সড এবং রেগুলার রিটার্ন পাওয়া যাবে। কর্পোরেট বন্ড যেহেতু সেটাও বন্ডের ইনভেস্টমেন্ট, সেখান থেকেও রিটার্ন আপনার মোটামুটি ফিক্সডই থাকবে, কিন্তু ইকুইটি ক্লাসেতে যে রিটার্নটা, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। আর তার সাথে সাথে অল্টারনেট অ্যাসেট ক্লাস যেটা, সেটারও রিটার্নটা চেঞ্জ হতে পারে। আপনাকে আমি আরেকটা ডেটা দিয়ে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ ডেটা, যে কোন ধরনের অ্যাসেট ক্লাসে কীরকম এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যেতে পারে। এবার এই হিসেবে যদি আপনি দেখেন যে মোটামুটি ইকুইটিতে তো 14% এসেছে, আবার বন্ডেতে 8% এসেছে, তো মাঝামাঝি একটা 10% অ্যাভারেজ এসে যাবে যদি আপনার সবগুলোতে মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট হয়। তো সেই কারণের জন্য আমি 10% এক্সপেক্টেড রিটার্ন ধরেছি। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনি এনপিএসে যে টাকাটা ইনভেস্ট করবেন, সেখানে আপনাকে একজন ফান্ড ম্যানেজার সিলেক্ট করতে হবে। ফান্ড ম্যানেজার মানে একটা কোম্পানি যারা কিন্তু আপনার টাকাটা হ্যান্ডেল করবে এই এনপিএসেতে। তো সেগুলো কারা আছে, এরকম 10টা ফান্ড ম্যানেজার আছে। তো ফান্ড ম্যানেজারগুলো বলছিলাম, এগুলো একটা কোম্পানি। কারা কারা? এসবিআই পেনশন ফান্ড প্রাইভেট লিমিটেড, এলআইসি পেনশন ফান্ড প্রাইভেট লিমিটেড, ইউটিআই রিটায়ারমেন্ট সলিউশন লিমিটেড, এরকম করে এইচডিএফসির ফান্ড ম্যানেজার আছে, মানে এইচডিএফসি পেনশন ম্যানেজমেন্ট কোম্পানি, আইসিআইসিআই, কোটাক। আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি, দেখে নিন 10টা ফান্ড ম্যানেজার আছে। তো আপনি যখন এনপিএসেতে ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনাকে এরকম একজন ফান্ড ম্যানেজার সিলেক্ট করতে হবে যে কারা আপনার টাকাটা হ্যান্ডেল করবে। সেক্ষেত্রে আপনি এসবিআইও নিতে পারেন, এলআইসিও নিতে পারেন, এইচডিএফসিও নিতে পারেন, সেটা আপনার খুশি। আপনি যে কোনো একজন ফান্ড ম্যানেজার নেবেন যারা আপনার টাকাটা ওখানেতে হ্যান্ডেল করবে। এইবার আপনার মনে এই প্রশ্নটা আসবে যে তাহলে এই যে ফান্ড ম্যানেজারগুলোর কথা বললেন, কোন ফান্ড ম্যানেজারকে নেব, কারা ভালো রিটার্ন দিতে পারবে? দেখুন, আমি এই বিষয়তেও একটু রিসার্চ করে দেখলাম যে যেহেতু পিএফআরডির একটা রুল আছে এবং তারা একটা মোটামুটি অলরেডি গাইডলাইন দিয়ে দিচ্ছে যে কোথায় ইনভেস্ট করা যাবে, কোথায় ইনভেস্ট করা যাবে না, সেই জন্য কি হচ্ছে, সমস্ত ফান্ড ম্যানেজার এই টাকাটাকে একই জায়গার কাছাকাছিতেই রাখে। সেই কারণে তাদের রিটার্নটা কিন্তু ফারাক আসে না। আপনাকে আমি এনপিএসের স্কিম জি এর রিটার্নটা দিচ্ছি। দেখুন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এই বিভিন্ন টেনিয়রেতে এই এনপিএস ফান্ড ম্যানেজারগুলো কীরকম রিটার্ন দিয়েছে দেখুন। আবার এই ধরুন স্কিম জি, এইখানেতে যে ফান্ড ভালো রিটার্ন দিয়েছে, দেখা যাবে স্কিম সিতে হয়তো অন্য কোনো ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে। আমি এবার আপনাকে স্কিম সিটা দেখাচ্ছি, দেখে নিন আপনি যে স্কিম সিতে কোন ফান্ড ম্যানেজার কীরকম রিটার্ন দিয়েছে। এবার আসি স্কিম ই এর কথা। স্কিম ইয়েতে আপনি দেখে নিন কোন ফান্ড ম্যানেজার কীরকম রিটার্ন দিয়েছে। সুতরাং আপনি বুঝতেই পারলেন যে আপনার রিটায়ারমেন্টের জন্য এনপিএস একটা খুব ভালো অপশন। অ্যাডিশনালি এখানে আরও একটা সুবিধা আছে, এখানেতে ইনকাম ট্যাক্সের 80 সিসিডির আন্ডারেতে বছরে 50,000 টাকা ট্যাক্স ছাড়ও পাওয়া যায়। সুতরাং সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এনপিএসে ইনভেস্ট করার।